আর ভাসতে ভাসতে তো কেউ নক করতে পারবে না। না, হঠাৎ করে একদিন আমরা আওয়াজ শুনতে পাচ্ছি ছাদ থেকে না কেউ একটা দৌড়চ্ছে। আমাদের এখানে কেউ মেরে রেখে গেলেও কেউ টের পাবে না। যেদিনও থাকতো কিচ্ছু হতো না। বালকানিতে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, দরজায় ব্যাঙ্গিং হচ্ছে। আমি কেন, আমরাই কেন। ও আমাকে বলছে তুমি কিছু শুনলে? সব না গ্রেভিয়ার্ডের ওপরে সিঁড়ির যে দরজাটা ছাদের, ওটা খুললো, কেউ তো আসেনি নিচে। ওটা এসে গাড়িটায় মারলো, ওই এক মগ কাদা গোলা জল এনে জুতোটার উপর ঢেলে দিল। প্রত্যেকটা ব্যাচের একটা না একটা স্টুডেন্ট মারা গেছে। চিৎকারের আওয়াজটা আমাদের 3 তলার ফ্ল্যাটের প্রত্যেকটা মেয়ে শুনেছিল। মোটামুটি 1 মাস যাওয়ার পর থেকে এই জিনিসটা শুরু হয়ে গেল। কোথাও ফাঙ্গাস পড়ে গেছে, আর তো চিৎকারটা শুনতে পেয়েছি। দেখে মিলিয়ে গেল আমাদের পেছনেও কেউ একটা আছে, রক্তারক্তি কাণ্ড। এইভাবে আমাদের শরীর খারাপ হওয়া শুরু করলো। পরের দিন নাকি ব্রেন হ্যামারেজ হয়ে সে মারা গেছে। আজও ঘটে চলেছে, একজন ছাত্র আত্মহত্যা করেছিল। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে পুনের একটা হন্টেড হোস্টেলের ঘটনা শুনবেন। সেখানে একটি মেয়ে 3 রাত একা থেকেছিল। কি হয়েছিল না হয়েছিল প্রত্যেকটা জিনিসই আপনারা জানতে পারবেন, ফিল করতে পারবেন যে এই যে একটা হরর অ্যাটমসফিয়ার, প্রতি মুহূর্তে একটা ভয়ের পরিবেশ, এই জিনিসটা মানুষকে কতটা সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট করতে পারে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনাদের লাইফেও অনেক প্যারানর্মাল ঘটনা থাকতে পারে যেগুলো আপনারা আমার সাথে এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে পারেন। আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান আপনার প্যারানর্মাল ঘটনা জানানোর জন্য বা অন্য কোনো কারণে, তাহলে ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 6290675195। আরেকবার রিপিট করছি, 6290675195। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আপনার ঘটনা জানান। আপনার ঘটনা জানার জন্য কিন্তু অধীর আগ্রহে ওয়েট করে রয়েছে আমি কৌস্তভ। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো নন্দিনী। হ্যাঁ কৌস্তব, বলো। আমাদের এই রেকর্ডিং শুরু হওয়ার আগে বেশ কথা হচ্ছিল, একটু হয়তো ইমোশনাল জায়গাতে এই কথাটা চলে গেছে। জীবনে অনেক মৃত্যু দেখেছো, কাছের মানুষকে হারিয়েছো এবং অনেক কিছুর মধ্যে দিয়ে তুমি গেছো। স্পেসিফিক্যালি তোমার সাথে যে সকল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স ঘটেছে বা হরর এক্সপিরিয়েন্স ঘটেছে সেইগুলো আজকে আমি তোমার থেকে জানতে চাই। আচ্ছা, পুনে থেকে স্টার্ট হয়েছিল বা পুনের আগে আমি যদি কনসিডার করি তোমার বাবা যখন মারা যান তখন থেকে স্টার্ট হয়েছিল, রাইট? হ্যাঁ তখন থেকে স্টার্ট হয়েছে, কিন্তু মোস্ট ভয়ঙ্কর ঘটনাগুলো আমার সাথে পুনেতেই ঘটেছে। এবং বলতে পারি আমি তারপরে ব্যাঙ্গালোর আসার পরে আমার সাথে এখনো ঘটে চলেছে, কিন্তু ওটাই শুরু। একটু যদি আউটলাইন দাও কি হয়েছিল। হ্যাঁ, তো প্রথমে বলি, আমি কিউরিওফাইট শুনছি প্রায় 1 বছর হতে চললো। আমার কিউরিওফাইট অ্যাকচুয়ালি তোমাকে ধন্যবাদ, অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, হয়তো কোথাও না কোথাও ইকুয়েশন গুলো মেলাতে সাহায্য করেছে। তো আমার নাম নন্দিনী, আমি MBA করেছি পুনে থেকে এবং তার আগে আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে MCA করেছি। আমার বাড়ি মায়াপুরে, আমি ছোট থেকে ওখানেই বড় হয়েছে এবং আমার প্রথম ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে আসা ওই MBA করতে পুনেতে। আচ্ছা। তো যথারীতি
সবাই যেরকম একটা এক্সাইটমেন্ট নিয়ে যায় একটা আলাদা স্টেটে পড়াশোনা করতে, তো আমিও গেছি, এমবিএ করতে গেছি, একটা ম্যাচুরিটি এসেছেও কারণ মাস্টার্স করছি। আবার কোথাও না কোথাও একটা বাড়ি থেকে বেরোনোরও তো একটা আছে না প্রবলেম, একটা হোম সিকনেস কাজ করে, বাবা নেই, মাকে একা রেখে যাচ্ছি। তো একটা মিক্সড ফিলিং এর সাথে গেলাম, ভাবলাম সবকিছু ভালো হবে। তো আমি কলেজের নামটা নিচ্ছি না, কিন্তু ওটা ভীষণ ফেমাস কলেজ, পুনের একটা, মানে কলকাতা এবং আসামে যারা বেঙ্গলিজ আছে তারা ম্যাক্সিমাম ওই কলেজটা চেনে, এবং তারা যদি কেউ কিউরিফাইড শোনে তারা খুব ইজিলি রিলেট করতে পারবে আমি কোন কলেজের কথা বলছি। তো সেখানে আমি যখন গেছি, আমাদের ইয়ার তখনও শুরু হয়নি, আমাদের বিওপি বলে একটা সেশন হতো 2 মাসের। তো যার জন্য আমাদের যেটা অগাস্ট থেকে শুরু হওয়ার কথা সেটা জুনের মাঝামাঝি শুরু হয়ে যায় ক্লাস ফার্স্ট গুলো। তা আমরা যথারীতি সবাই জুন জুলাইয়ের মধ্যে চলে যেতাম, কারণ অগাস্ট থেকে নর্মালি ক্লাসটা শুরু হয়ে যেত। তা আমি জুনের 18 তারিখে পুনে যাই। তো আমার যে হোস্টেলটা অ্যালটমেন্ট হয় টপ ফ্লোর, ফার্স্ট ক্যান্ডিডেট আমি ছিলাম। তো ওই হোস্টেলটায় আমি প্রথম 3 রাত একা থেকেছি, কারণ তখনও কারোর অ্যালটমেন্ট হয়নি, সবাই আসছে, বা যেখানে হয়তো 1-2 জন করে ফাঁকা আছে অন্যান্য হোস্টেলে তাদের সেখানে ঢুকিয়ে দিচ্ছে, বন্ধু বান্ধবের সাথে আসে অনেকে। তো এরকম জিনিসগুলো হতো। তো তারপরে আমি 3 রাত একা থাকার পরে আস্তে আস্তে আমার রুমমেট আসা শুরু হলো। প্রথমে হোস্টেলের বর্ণনাটা দিই, ঠিক আছে? আমাদের হোস্টেলটা না ভীষণ ফাঁকা জায়গায় ছিল, মানে আমি জানি না কলেজ কর্তৃপক্ষের এটা কিরকম চয়েস, গার্লস হস্টেল গুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ফাঁকা জায়গায়। তো আমাদের কলেজের মানে হোস্টেলের সামনে একটা রাস্তা আছে, এবং রাস্তাটা মানে প্রচন্ড বিপদ সংকুল রাস্তা, ওখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তা সামনে রাস্তা চলে গেছে, সামনে একটা ফাঁকা জায়গা, তারপরে আমাদের হোস্টেলের বিল্ডিংটা, এবং আমাদের বিল্ডিংটার পেছনেই চাষের জমি, মানে ভীষণ আইসোলেটেড এরিয়ায়। এবং মানে ওখানে আমরা মাঝে মাঝে বলা কওয়া করতাম যে আমাদের এখানে কেউ মেরে রেখে গেলেও কেউ টের পাবে না, মানে একটা কথার কথা আছে না। তো যথারীতি তারপরে এবার এটা গেল হোস্টেলের বর্ণনা। এবং একা ছিলে না পুরো বিল্ডিংটাতেই একা ছিলে? না, তখন পুরো বিল্ডিংটাতেই একা ছিলাম। আর আমাদের মানে হওয়া যেগুলো অ্যালটমেন্ট হচ্ছিল ওগুলো টপ ফ্লোর থেকে নিচে নামছিল। এবং তখন সিনিয়র আমাদের অ্যাকচুয়ালি আমাদের ক্যারিকুলামটা এরকম ছিল যে আমাদের যখন 6 মান্থস বাকি থাকে, 2 বছরের কোর্স, 6 মান্থসে তারা ডেজার্টেশন কমপ্লিট করতে ইন্টার্নশিপে চলে যায়। আচ্ছা, হ্যাঁ। তো যার জন্য তারা 1 বছর হোস্টেলে থেকে 6 মাস তারা বাইরে থেকে পড়াশোনা করে, এবং তারপরে 6 মাস তারা ইন্টার্নশিপ করে, ঠিক আছে? এটা গেল হোস্টেলের বর্ণনা। তা হোস্টেলে যখন আমার ফার্স্ট অ্যালটমেন্ট হয়, এবং আমাদের না এরকম সিস্টেম ছিল যে ফ্ল্যাট সিস্টেম ছিল, মানে এক একটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাটে 4 জন করে স্টুডেন্ট। তো বাইরে যে হলটা ওই 1 BHK সিস্টেম, হলে 2 জন স্টুডেন্ট থাকতো এবং রুমে 2 জন স্টুডেন্ট থাকতো। এবং আমাদের কলেজের একটা অদ্ভুত নিয়ম ছিল যে একটা ফ্ল্যাটে 4 জন স্টুডেন্টের মধ্যে কেউ সেম স্টেট থেকে হতে পারবে না। হ্যাঁ, যেহেতু আমাদের ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশনে প্রচন্ড জোর দেওয়া হতো, তো তাদের একটা ধারণা ছিল যে আমরা যেমন 4টে বাঙালি এক জায়গায় হলে আমরা গসিপে মত্ত হয়ে যাই, তো কলেজেরও কোথাও না কোথাও ধারণা ছিল যে একই স্টেটের 2 জন বা 3 জন যদি একসাথে থাকে না, তারা গ্রুপিং শুরু করে দেয়। তো যার জন্য এটা নাকি একটা কর্পোরেটে গেলে এই জিনিসটা নিয়ে সমস্যা হয়, তো যার জন্য আমাদের ফর ট্রেনিং পারপাস আমাদের এটা ম্যান্ডেটারি ছিল যে এক ফ্ল্যাটে একই স্টেটের 2 জন মেয়ে থাকতে পারবে না। তো যথারীতি আমার যে ফ্ল্যাটটা ছিল ওখানে আমি ছিলাম, আমি হলে থাকতাম। হলে আরেকজন মেয়ে থাকতো, ও বিহারি, ওর নাম প্রিয়া, এবং আর 2 জন থাকতো রুমে, একজন হরিয়ানা থেকে ছিল, একজন দিল্লি থেকে ছিল। তো সবাই যথারীতি আসতে শুরু করেছে, একে অপরকে চিনতে শুরু করেছে। সবাই বাড়ির বাইরে, সবাই গ্রাজুয়েশন করে এসেছে, প্রথমবার অনেকেই বাড়ির বাইরে বেরিয়েছে। তো সবাই প্রথম একটু মানে একটা হোম সিকনেস, একটা মন খারাপে ভুগতো। তারপরে যথারীতি সবার সাথে বন্ধুত্ব হয়ে গেল, কারণ ঘরের বাইরে তখন বন্ধুরাই ফ্যামিলি হয়ে যায়। তো তারপরে এবার এরকম হওয়ার পরে তো যথারীতি ওখানে ভালো বন্ধুও হয়ে গেছিল। আমাদের সামনের ফ্ল্যাটে আরেকজন বাঙালি ছিলেন, ওর নাম নয়না। আমি অ্যাকচুয়াল নামগুলো নিচ্ছি না, পরিবর্তে আমি দর্শকদের বোঝার সুবিধার্থে আমি নাম বলে দিচ্ছি।
ঠিক আছে। তার আর আরেকটা যে ফ্ল্যাট ছিল ওখানেও আরেকটা বাঙালি মেয়ে ছিল, ওর নাম সুস্মিতা। আর আমার ফ্ল্যাটে আমি বাঙালি, এবং আমার যে রুমমেট সে বিহারি ছিল, তার নাম প্রিয়া। এবং প্রিয়ার সাথে তার আরেকটা বন্ধু পড়তে এসেছিল যার নাম কোমল, যে সামনের ফ্ল্যাটটায় থাকতো। এবং এটা কেন আমি তোমাকে বলছি যে এটার একটা রিজন আছে, মানে এটা একটু রিলেটেড, যার জন্য আমি কোমলের উল্লেখটা করলাম, এটা মনে রাখবে। ঘটনার সাথে নামগুলো রিলেটেড আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা একটু মনে রাখবে। যথারীতি তো আমাদের নর্মাল কলেজ শুরু হয়ে গেছে, এবং আমাদের কলেজ টাইমিংটা খুব ঘটমটো ছিল। আমাদের সকাল 6টার থেকে আমাদের সন্ধ্যে 7টা অব্দি কলেজ ছিল। আমাদের খাওয়া নাওয়া দাওয়া সব কলেজেই হতো, আমরা খালি হোস্টেলে আসতাম ঘুমোতে, এবং আমাদের ট্রান্সপোর্টেশনও ছিল। তো এটা ওভারঅল বর্ণনা গেল কলেজ এবং হোস্টেলের। এবার আসি ঘটনায়। প্রথম ঘটনা আমাদের শুরু একটা উদ্ভট জিনিস দিয়ে। সেটা হচ্ছে প্রথম না জিনিসগুলো জানতাম না, তো তা আমরা কি করতাম, আমাদের না মানে প্রত্যেকেরই একটা পরিষ্কার মেন্টালিটি তো থাকে না, যে জুতো ঘরে আনবো না, আর বাঙালিদের এটা প্রচন্ড থাকে। হ্যাঁ, তো আমরা জুতো বাইরে রাখতাম। তো যথারীতি 1-2 দিন বাইরে রেখেছি, এবং একটা অদ্ভুত ঘটনা ঘটা শুরু হলো, যে যারই জুতো বাইরে থেকে যেত, জুতোটা না পরের দিন আর পরার মতো অবস্থায় থাকতো না। মনে হতো কি, কোনো বাচ্চা যদি দুষ্টুমি করে যে বাইরে জুতোটা পরে রয়েছে, ওই এক মগ কাদা গোলা জল এনে জুতোটার উপর ঢেলে দিল, বা প্রচন্ড ধুলো, এক মুঠো ধুলো এনে জুতোটার মধ্যে ফেলে দিল, এমন ভাবে ফেললো যে জুতোটা আর পরার মতো অবস্থায় রইলো না। তো এই জিনিসটা দিয়ে আমাদের শুরু হয়েছিল। তো এরকম একদিন আমার সাথে হয়েছে। এবার ধরো সেই মুহূর্তে পকেট মানি থেকে একটা লেদার জুতো কেনা ভীষণই প্রবলেমেটিক, ওটা ভয়ের থেকে বেশি প্রবলেমেটিক, ট্রমা মনে হয়েছিল। তো তারপরে যথারীতি সবাই জুতো ঘরে রাখতে শুরু করলো। এবার যদি কোনো দিন বাই এনি চান্স কারোর একটা জুতো বাইরে থেকে গেল, তো সেম কন্ডিশন, সবাই রীতিমতো বিরক্ত হয়ে গেছিল জিনিসটা, যে করেটা কে এই জিনিসগুলো। এবং আমরা মাঝে মধ্যে নজর রাখতেও শুরু করেছিলাম, কিন্তু কোনোদিন কিছু দেখতে পাইনি। মানে আমরা এরকমও করেছি যে জুতো ইন্টেনশনালি বাইরে রেখে দরজার কোনায় চুপ করে দাঁড়িয়ে থেকে দেখেছি, কাউকে দেখতে পাইনি, কিন্তু পরের দিন সকালে উঠে জেকেছি। তারপরে শুরু হলো আওয়াজ। এবার আওয়াজ কিরকম বলি, আওয়াজ অনেক রকম আওয়াজ হতো। প্রথম আওয়াজ শুরু হলো দোতলা থেকে, আমি 3তলায় থাকতাম, এবং আমাদের এই ঘটনাগুলো 3তলায় যারা ছিল তারাই মেনলি ফেস করেছে, কারণ আমরা দোতলায় যারা ছিল তাদেরকেও জিজ্ঞাসা করেছি, তারা অতটা কোনোদিন কিছু ফেস করেনি। তো মনে হতো কি, দোতলা থেকে কেউ একটা দৌড়ে মানে 3তলায় উঠে এলো, সিঁড়ি দিয়ে থপ 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 করে আওয়াজ হচ্ছে, এবং সে দৌড়ে এসে কারোর ঘরে ঢুকলো না, সে মনে হলো যেন চুপ করে কোথাও দাঁড়িয়ে রইলো, মানে আমরা গেলে হয়তো ধপ্পা করবে, ঠিক আছে। তাই এরকম শুরু হলো। এবার যথারীতি প্রথম 2-1 দিন আমরা অতটা মাথা ঘামাইনি, ভেবেছি যে অন্য কারোর ফ্ল্যাটে হয়তো এসছে, কারণ 3টে ফ্ল্যাট রয়েছে। এবার উল্টো দিকের ফ্ল্যাটের লোকেরা ভাবছে আমাদের ফ্ল্যাটে ঢুকেছে, আমাদের ফ্ল্যাটের লোকেরা ভাবছে উল্টো দিকের ফ্ল্যাটে ঢুকেছে, এইটাই চলতো। তা 2-3 দিন যাওয়ার পরে না, আমরা একে অপরের সাথে যখন কথা বললাম, তখন জানতে পারলাম যে আওয়াজটা প্রত্যেকেই শোনে, কিন্তু সেটা কারোর ফ্ল্যাটে এক্সিস্ট করে না, মানে কেউ আসেনি কারোর ফ্ল্যাটে। হঠাৎ করে একদিন শুনতে পেলাম, আমাদের ছাদে অ্যাক্সেস ছিল না, লেডিস হোস্টেল তো, ছাদের দরজা সবসময় তালা লাগানো থাকতো। শুধু যিনি গার্ড ছিলেন উনি ছাদে যেতেন ওই মোটরের ট্যাঙ্কি ভরতে, তাছাড়া ছাদে কারোর যাওয়ার অনুমতি ছিল না। হঠাৎ করে একদিন আমরা আওয়াজ শুনতে পাচ্ছি, ছাদ থেকে না কেউ একটা দৌড়চ্ছে, দৌড়ে দৌড়ে ওই সিঁড়ির যে দরজাটা ছাদের ওটা খুললো, খুলে দৌড়ে দৌড়ে নেমে এলো, নেমে এসে ওই 3rd ফ্লোরে এসে আওয়াজটা বন্ধ হয়ে গেল। এবং এই ঘটনাটা যখন ঘটেছে, এটা এমন নয় যে সন্ধ্যাবেলা ঘটেছে, এটা প্রায় রাত 12টা 12:30, কারণ আমরা প্রজেক্টের জন্য ওই টাইমে জেগে থাকতাম। বিভিন্ন লেখালেখি প্রজেক্ট এগুলো করতে হতো, রাত জেগেই করতে হতো, কারণ দিনের তো ম্যাক্সিমাম টাইমটা আমরা কলেজেই কাটাতাম। এসে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে আমরা এই পড়াশোনাগুলো করতে শুরু করতাম একটু রাতের দিকেই। তো তারপরে এই আওয়াজটা কন্টিনিউয়াসলি হতে লাগলো। তো যথারীতি সেই মুহূর্তে সবাই
ভয়ই পেয়েছে, আমিও ভয় পেয়েছি যে কে এরকম উঠে আসে। দেখো তখন না কোনো স্পিরিট আছে বা ঘোস্ট আছে ওর থেকে বেশি ভয়টা না সিকিউরিটির লাগতো। কারণ আমরা এতগুলো মেয়ে থাকি, কারোর যদি একটা কিছু হয়ে যায়, আমরা একটা পড়াশোনার জায়গায় গেছি, সেখানে একটা স্ক্যান্ডেল হওয়া মানে সবার লাইফ রিস্ক, তখন সবার কেরিয়ার রিস্ক। ডেফিনেটলি। হ্যাঁ, ওই ভয়টা বেশি কাজ করতো। তো তারপরে না আমরা যথারীতি নিচে গিয়ে যিনি সিকিউরিটি ছিলেন ওনাকে বললাম যে এরকম রাতে সিঁড়িতে প্রচন্ড আওয়াজ হয়, কে এরকম দৌড়ে দৌড়ে উঠে আসে। ওনার কোনো ক্লু নেই কোনো কিছুতেই, কারণ উনি তো ওই জিনিসগুলো শোনেও না এবং জানেও না। হ্যাঁ, তো আমরা নিজেদের মধ্যে তারপরে বলা বলি শুরু করলাম যে আমরা এবার থেকে নজর রাখবো, কে আসে, আওয়াজ হলেই দৌড়ে গিয়ে ধরবো তাকে। তো এরকম আমরা 2-1বার ট্রাইও করেছি, কিন্তু কিছু ফল হয়নি। তারপরে একদিন হঠাৎ করে আরেকটা ডিফারেন্ট আওয়াজ শুরু হলো। সেটা হচ্ছে, তুমি যদি ধরো মোটর অন করেছো, এবার পাইপ দিয়ে ফোর্সে জলটা যাচ্ছে, ট্যাঙ্কি ভরছে, সেই যে একটা জলের কলকল কলকল আওয়াজ হয় না, ওই আওয়াজটা, প্রচন্ড আওয়াজ, মানে মনে হচ্ছে কান ফেটে যাচ্ছে ওই আওয়াজটায়। সবাই দরজার বাইরে বেরিয়ে এসছে, কিসের আওয়াজ হচ্ছে। যথারীতি মিনিট 15-20 হলো, তারপর বন্ধ হয়ে গেল। আমরা সবাই মিলে নিচে গেলাম, নিচে গিয়ে আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল আপনি কি মোটর চালিয়েছিলেন, মানে হিন্দিতে, উনি যেহেতু বাইরের লোক ছিলেন, ওখানকারই লোক ছিলেন। তা আমরা জিজ্ঞাসা করলাম, তো উনি বলছেন नहीं बेटी बिटिया हम तो नहीं चलाए हैं, हम तो तुम लोग जब कॉलेज जाते हो तब चलाते हैं, बाकी टाइम तो हम नहीं चलाते, अभी चलाने की जरूरत भी नहीं है। তো এরকম বলার পরে আমরা যথারীতি একে অপরের দিকে চাওয়াচাই করলাম, উঠে চলে এলাম, কারণ জবাব তো নেই কিছু। তো তারপরে এই আওয়াজটাও মানে কিরকম বলবো, সপ্তাহে 1-2বার হতে শুরু করলো। তা আমরা যথারীতি ইগনোরই করতাম, কারণ ভয়কে সব থেকে জয় করার বড় উপায় ইগনোর করা। কারণ যখন ভীষণ ভয় পাচ্ছি তখন ইগনোর করতে পারলে, কারণ আমাদের ওখানে থাকতে হবে, এবং আমরা প্রচুর বার চেষ্টা করেছি ওখান থেকে বেরোনোর, আমাদের কলেজ কর্তৃপক্ষ অ্যালাউ করেনি। হ্যাঁ, আমি ধীরে ধীরে আসছি, হ্যাঁ বাইরে থেকে কলেজ করব, আমি ধীরে ধীরে ঘটনায় আসছি যে কেন বলেছিলাম, এই ঘটনাগুলো কেন হয়েছে। একদিন আমি শুয়ে রয়েছি, আমি মানে এই জায়গাটা একটু ভালো করে শুনবে, এটা একটা মানে অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা, এটা আমার সাথে ঘটেছে এবং আমার রুমমেটের সাথে। শুয়ে রয়েছি, মানে যথারীতি পড়াশোনা করে প্রায় রাত 1টা-1:30 হবে, শুয়ে পড়েছি। এবার আমার না একটা অভ্যাস আছে, আমি না হেডফোন ইউজ করতে পারি না, মানে আমার প্রচন্ড ইরিটেশন হয়। এবং আমার যে রুমমেট প্রিয়া, ও সারাদিন হেডফোনে গান শোনে। আচ্ছা আচ্ছা। তো ও যথারীতি হেডফোন লাগিয়ে শুয়ে পড়েছে, আর আমি শুয়েছি, আমার বেড সাইডটা ছিল জানলার দিকে, এবং আমার জানলার বাইরে বালকনি আছে। আমার পায়ের কাছে বালকনির দরজাটা, এবং আমার বেডের একদম পাশেই জানলাটা, মানে আমি যদি বেড থেকে উঠে বসে আমি বালকনিটা দেখতে পাবো। তো আমরা কলেজ থেকে এসে আমাদের যে রোজকার জামা কাপড় গুলো, সেগুলো কেচে না ওই বালকনিতে মেলে দিতাম, যে সকালের মধ্যে শুকিয়ে যাবে, আবার পরে যাবো। তা আমি এরকম শুয়ে রয়েছি, শুয়ে শুয়ে, আর আমি ছোটবেলা থেকে না হরর, থ্রিলার এইসব শুনতে ভীষণ ভালোবাসি, অডিও স্টোরি শুনি আমি। তো ওগুলো আমি অন করে, মানে মোবাইলে চালিয়েছি একটা, যে শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়বো। তা এরকম শুয়েছি, শোয়ার পরে হঠাৎ করে শুনতে পাচ্ছি বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, মানে সেই মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় উঠেছে। এবার যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের, আমি তো কাল বৈশাখী ঝড় সম্পর্কে আমার ধারণা আছে যে কিরকম আওয়াজ হয়, প্রচন্ড আওয়াজ হচ্ছে। তা আমি না উঠে বসেছি, এবং আমি উঠে বসে জানলার দিকে তাকাইনি, আমি প্রথমে না প্রিয়াকে ডেকে তুলেছি, এই এই ওট ওট ওট, ঝড় হচ্ছে, এরকম বাইরে জামা কাপড় গুলো উড়ে যাবে। হ্যাঁ, কারণ ওরও জামা কাপড় ছিল। তা তখন না ও উঠে বসেছে, তা ও যথারীতি ও শুনতে পেয়েছে, তো ও না তাড়াতাড়ি বলছে কি চল 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 জামা কাপড় গুলো নিয়ে আসি। তা আমার না কি মনে হয়েছে, আমার জানলার দিকে চোখ গেছে, স্লাইডিং জানলা, কাচের জানলা হোক, বাইরে যদি জামা কাপড় গুলো ওরে, আমি তো দেখতে পাবো যে জামা কাপড় গুলো উড়ছে, জামা কাপড় গুলো একদম স্থির, কিন্তু স্টিল ওই আওয়াজটা হচ্ছে, মনে হচ্ছে প্রচন্ড ঝড় হচ্ছে। আমরা না দুজন না ভয়ে সিটিয়ে গেলাম রীতিমতো, মানে আমার আর কি বলবো কৌস্তব, আমার আর
মানে সাহসে কুলালো না যে আমি ওই জানলাটার কাছে যে আমার বেডটা, আমি ওই বেডে গিয়ে বসবো এবং আমি ওখানে শোবো এবং বাকি রাতটা ওখানে কাটাবো। ওকে ওকে ওকে। মানে তুমি ভাবো যে তুমি শুনতে পাচ্ছ প্রচন্ড ঝড় হচ্ছে, অথচ তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ তোমার জামা কাপড়গুলো নড়ছে না। এটা কোন সময় ঘটেছে? রাত্রে প্রায় 1টা-1:30 বাজে তখন। না, এটা কোন মাস ছিল? আচ্ছা, মাসটা বলবো ওই সেপ্টেম্বর নাগাদ। তখন কিন্তু এরকম ঝড় হওয়ার মতো পরিবেশও নয়। ওকে ওকে ওকে। এবং পুনেতে না পরিবেশটা মানে অনেকটাই আলাদা ওয়েস্ট বেঙ্গলের থেকে। ওখানে না শীতকালে বর্ষাকাল। আচ্ছা। হ্যাঁ, ওখানে 12 মাসই বর্ষা 12 মাসই শীত, কিন্তু এরকম ঝড় ঝাপটা হয় না, কারণ একটু পাহাড়ি এলাকা তো। ওখানে এতটা মানে ঝড় হলেও কি হাওয়া তো দেবে, তাতে জামা কাপড়টা তো উড়বে। এক্স্যাক্টলি। মানে একটা একটা আনন্যাচারাল অদৃশ্য ঝড় যেন আমাদের চারদিকে হয়ে চলেছে, এরকম একটা ভাব। দুজনেই শুনতে পেয়েছো বিষয়টা? দুজনেই শুনতে পেয়েছি, দুজনেই দেখতে পেয়েছি, এবং রীতিমতো সেই রাতটা না আমি ওর বিছানায় বসে কাটিয়েছি। দুজনেই বসে রয়েছি হা করে তাকিয়ে যে কি হলো। তারপরে তো এই ঘটনাটা 2-1 বার হয়েছে। আচ্ছা আচ্ছা, কিরকম? মানে একদিন এরকমই ঘটনা ঘটেছে যে আমরা ঝড়ের আওয়াজে উঠে বসেছি এবং প্রিয়া যথারীতি তখন বোধহয় হেডফোনে ওর গানটা, দুটো গানের মাঝখানে একটা পজ হয় না, যতদূর সম্ভব ওই পজটা চলছিল। ও তখন মানে আমি ওকে গিয়ে উঠিয়েছি, দেখ আজকে আবার আওয়াজটা হচ্ছে, এবং ও উঠে বসেছে। উঠে বসে জাস্ট আমি ওকে বলছি, হঠাৎ করে শুনলাম একটা মেয়ে যদি নিজের প্রাণ বাঁচানোর জন্য, আশা করি বুঝতে পারছো কোন অ্যাঙ্গেলে প্রাণ বাঁচানোর কথা বলছি, একটা প্রাণ বাঁচানোর তাগিদে একটা যে আর্তচিৎকার দেয়, সেই মানে আর্তচিৎকারটা শুনতে পেয়েছি। আমি খালি ওর মুখের দিকে তাকালাম, ও আমার মুখের দিকে তাকালো। ইনস্ট্যান্টলি দরজায় নকিং হলো। এবার আমরা আরো ভয় পেয়ে গেছি, আমরা বলতেও পারছি না যে কে। হ্যাঁ, তো তখন যথারীতি বাইরে থেকে আওয়াজ এলো যে সামনের ফ্ল্যাটে যে বাঙালি মেয়েটা নয়না বলে, ও নক করছে। এবং আমি তখন, ও আমাকে বললো নন্দিনী একটু দরজাটা খোলো। আমি খুললাম। ও আমাকে বলছে তুমি কিছু শুনলে? আমি বললাম কি বলছিস? বলছে একটা চিৎকার হলো, শুনলে? আমি বললাম হ্যাঁ শুনেছি। তার আগের আওয়াজটা শুনেছিস তুই? বলছে তার আগের আওয়াজ? কিসের আওয়াজ? না তো, আমি তো এরকম শুয়ে পড়েছিলাম, আমি তো ওই চিৎকারের আওয়াজটাতেই শুনে উঠে এসে তোমাকে জিজ্ঞাসা করব ভাবলাম। আচ্ছা। মানে ওই ঝড়ের আওয়াজটা কিন্তু ও শোনেনি, ওই চিৎকারের আওয়াজটা শুনেছে, এবং চিৎকারের আওয়াজটা আমাদের 3 তলার ফ্ল্যাটের প্রত্যেকটা মেয়ে শুনেছিল। বুঝতে পারছি। যখন আমি পরের দিন আমরা কলেজে গিয়ে যথারীতি এরকম একটা ভয়ের পরিবেশ হয়েছে, আমরা যথারীতি একে অপরের সাথে আলোচনা করছি কাকে বলবো, বাড়িতে বললে তো বলবে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে আয়। ওকে। তো যখন এরকম হয়েছে আমরা পরের দিন আলোচনা করেছি, 3 তলায় যারা যারা ছিল প্রত্যেকে ওই চিৎকারের আওয়াজটা শুনতে পেরেছে। এবার কৌস্তব একটা কথা বলো, 3 তলার লোকেরাই কেন? নিচের কেউ শুনতে পায়নি? নিচের কেউ শুনতে পায়নি। এবং আমাদের এই যে ঝড়ের আওয়াজ, জুতোর প্রবলেম, সিঁড়ির আওয়াজ, সবকিছু 3 তলাই হতো। আচ্ছা আচ্ছা। আর তুমি বিশ্বাস করবে না, পরে যখন আমরা কারণটা জেনেছিলাম না, ওটা একটা অস্বাভাবিক কারণ ছিল। মানে তখন আমরা বুঝতে পেরেছিলাম 3 তলাই কেন, আমি কেন, আমরাই কেন। ওকে ওকে। ওটা আমি তোমায় বলবো, ধীরে ধীরে তুমি বুঝতে পারবে। তো তারপরে এই চিৎকারের ঘটনাটা গেল। তো যথারীতি তখন দেখো একটা বাড়ির বাইরে রয়েছি, এমনিতেই একটা হোম সিকনেস, একটা কষ্ট, একটা কেরিয়ার গড়তে এসছে, মানে তার একটা আলাদা টেনশন আপকামিং জিনিসের, সবকিছুর মধ্যে না এটা কোথাও না কোথাও একটা বিরক্তি ধরিয়ে দিয়েছিল যে ধুর এই সব কেন, আমাদের সাথেই কেন, কি হচ্ছে। ওকে। এই হলো শুরু। হ্যাঁ, মানে এটা সূত্রপাত, মানে এটা এগুলো জাস্ট একটা সূত্রপাত। ওকে ওকে ওকে। এগুলো কোনো ঘটনাই নয়। মানে আমি এবার নিজের ফিলিংসটা বলবো। এরকম একদিনের ঘটনা বলছি। আমাদের না কিছু কারণে ওই টাইমে আমাদের হোস্টেলে 2 দিন কারেন্ট ছিল না। আর আমাদের হোস্টেলে জল ভরতে, খেতে এবং জামা কাপড় কাচতে নিচে যেতে হতো গ্রাউন্ড ফ্লোরে। তা আমি 3 তলা থেকে, জলটা শেষ হয়ে গেছে আর মোবাইল
তখন মানে মোবাইলও তো চার্জ করতে পারছি না হোস্টেলে। তা আমাদের মোবাইল চার্জার আমরা নিয়ে যেতাম কলেজে গিয়ে ওই যেটুকুনি ক্লাস চলাকালীন মোবাইল চার্জ হতো ওই ভরসায় বাকি পুরো সন্ধে পুরো রাতটা থাকতে হতো আমাদের, যার জন্য আমরা মোবাইলের ব্যবহার খুব কম করতাম। ওকে, তা আমি জলের বোতলটা বগলে নিয়েছি, নিয়ে নেমে যাচ্ছি, মোবাইলটা জ্বালাচ্ছি বন্ধ করছি যাতে ব্যাটারিটা ড্রেন আউট না হয়। হঠাৎ করে না মনে হলো কেউ আমার একটা পাশ দিয়ে দৌড়ে নেমে গেল, এবং আমি ফিল করেছি মানে ধরো কেউ যদি নেমে যাচ্ছে তোমার গা ঘেঁষে চলে গেল, কিন্তু তোমার গায়ে টাচ হলো না, কিন্তু তুমি বুঝতে তো পারবে, দেখবে একটা লোম খাড়া হয়ে যায়, এক্স্যাক্টলি গুজবাম্পস দেয়। তা আমি না মানে আমি তখন আনন্যাচারাল সত্যি কিছু ভাবিনি, আমি ভেবেছি কি কোন একটা মেয়ে হয়তো তার প্রচন্ড তাড়া সে দৌড়ে নেমে গেছে। আমি না মানে তাকে বললাম, কিরে এত তাড়া কিসের, হিন্দিতে বলেছি। আমি কোনো জবাব পেলাম না। তা নিচে গেলাম, আর সেই সিঁড়িটায় না সেই মনে হতো কি 3 তলা থেকে 2 তলা নামছি, সিঁড়ি আর শেষ হচ্ছে না, সেই মনে হচ্ছে মরুভূমিতে জমাট বাঁধা অন্ধকারে একা মানে নামছি, নেমেই যাচ্ছি, সময়ের শেষ হচ্ছে না। আর ওই 2 তলা অব্দি, 2 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নামছি, কোনো ব্যাপার না। মানে তোমার মনে হচ্ছে যে 3 তলা থেকে 2 তলা নামতে অনেকটা বেশি টাইম লাগছে, অনেকটা বেশি টাইম লাগে, মনে হচ্ছে অনন্তকাল ধরে নেমে যাচ্ছি। এবং এটা শুধু মানে ওই একদিন নয়, এটা সব সময় মনে হতো। মানে যখনই আমরা সন্ধ্যাবেলায় পরে কোনো কারণে আমাদের নিচে নামতে হতো, ওই জিনিসটা প্রত্যেকের মনে হতো যারা 3 তলায় থাকতো। তো আমার ওরকম গা ঘেঁষে কেউ একটা নেমে গেল। তারপরে আমি না নিচে গার্ড আঙ্কেলকে ডাক দিয়েছি যে গার্ড আঙ্কেল এরকম কেউ একটা নেমে গেছে, ও তো অন্ধকারে পড়ে যাবে, ওর হাতে তো কিছু লাইট ফাইটও দেখলাম না, একবার তুমি লাইটটা নিয়ে সিঁড়ির কাছে এসো, যে যাতে ওই মেয়েটাকে অন্তত আলো দিতে পারে। ওনার কোনো সারা শব্দ পেলাম না। তো যথারীতি আমি নিচে নেমে গেছি। নিচে নেমে গিয়ে দেখি উনি দরজার কাছে, মানে আমাদের যে মেন গেটটা ছিল হোস্টেলের কোলাপসেবল, ওখানে গিয়ে উনি ওখানে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে উনি কিছু একটা করছিলেন। তা আমি গিয়ে বললাম, আঙ্কেল এক্ষুনি একটা মেয়ে দৌড়ে এলো, তুমি কি তাকে দেখেছো? তাকে সে এত দৌড়ে নেমে এলো, সে তো পড়েও যেতে পারতো। আমি কনসার্নে বলেছি। আমাকে আঙ্কেল বলছে, কেউ তো আসেনি নিচে। কেউ আসেনি? না। বলছে, আমি তো কখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে, 1-1.5 ঘন্টা ধরে তো কেউ তোমরা নিচে নামোনি, এই তো তুমি নামলে, কি করবে, জল ভরবে? আমি না ওনার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম, যে বলছেটা কি, সে তো আমার গা ঘেঁষে নেমে এলো। তো যথারীতি আমি জল ভরলাম। তখন আমার মাথায় একটা আদার্স থিঙ্কিং এলো, যে হয়তো 1 তলায় বা 2 তলায় কোনো ঘরে গেছে। আমি যথারীতি ওপরে ওঠার সময় ওই গল্পের ছলনায় জিজ্ঞাসা করব যে কিরে তোদের ঘরে কে এসছে রে এক্ষুনি দৌড়ে দৌড়ে, তাকে একটু শাসন করব। এই ভেবে 1 তলার যতগুলো ঘর ছিল, এবার প্রত্যেকটা ঘরেই তো একটা করে বাঙালি আছে, এবার তার সাথে তো আমি ইন্টারাক্ট করতেই পারি। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, এই তোদের ঘরে কেউ এসছে? না। এইভাবে 6টা ঘর ঘুরে নিলাম কৌস্তব, কারোর ঘরে কেউ আসেনি, সবার দরজা আমি গিয়ে নক করাতে খুলেছে। খুবই ক্রিপি একটা বিষয় এটা। তখন আমার সত্যি কথা বলছি কৌস্তব, আমার সাহস হচ্ছিল না আমি নিজের ঘরে ফিরে আসব। আমি 2 তলার ঘরের একটা মেয়েকে বললাম, চল না, মানে তাকে তো বলতে পারছি না যে ভয় পাচ্ছি, তাকে বললাম চল না ওই ঘরে, এই শোন না, তোর ওই নোটসটা আমাকে একটু দিবি, আমি ওখানে বসে একটু লিখে নেবো, 5 মিনিটের কাজ, একটু চল না আমার সাথে ওইটা নিয়ে। এই করে একজনকে ডেকে নিয়ে এলাম, সে ঘরে এলো, 5 মিনিট বসলো। আমি ওই যেই অজুহাতটা দিয়েছিলাম ওই অজুহাতটা ফুলফিল করলাম, তারপরে সে চলে গেল। তা এটা গেল একটা, মানে তুমি বিশ্বাস করবে না, আমি ঘরে এসে ওই 5 মিনিট সে যতক্ষণ ছিল, তারপরে যখন সে চলে গেল, আমি না ভাবছি আমি এখানে কেন আছি, আমি কেন এসছি, কি করতে এসছি, না পড়তে পারছি না কিছু করতে পারছি, মানে যে জলটা ভরে নিয়ে এসছি সেই জলটা খাবো সেই ভরসাও হচ্ছে না। তো এইটা একটা ঘটনা গেল। এবার আমাদের যে রেগুলার আমার সাথে যে ঘটনাগুলো হতো সেটা বলি। কলেজ থেকে ফিরতে ফিরতে বললাম না যে আমাদের 6:30 7টা হয়ে যেত। তা আমাদের না সিঁড়িতে কোনো লাইট ছিল না, আমাদের লাইট যে যার ঘরে গিয়ে জ্বালাতো।
পুরো প্যাসেজ অন্ধকার থাকতো? হ্যাঁ, পুরো প্যাসেজ অন্ধকার, এবং আমাদের যে যার ঘরে গিয়ে, মানে এরকম হতো যে দোতলার ঘরে গিয়ে লাইট জ্বালালে হয়তো দোতলা থেকে তিনতলা ওঠার অর্ধেক সিঁড়িটা একটু আলো আলো হতো, বা সে যদি লাইট জ্বালিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিল আবার সেই যে সে অন্ধকার। সিঁড়ি দিয়ে উঠে আসছি, এবার যথারীতি একটা সিঁড়ি দিয়ে যদি তুমি 1 মাস যাও, তোমার সিঁড়িটা সম্পর্কে একটা হয়ে যায় ধারণা যে এই সিঁড়িটা এতগুলো স্টেপ আছে, এতগুলো এই চওড়া সিঁড়ি, এতগুলো স্টেপ গেলে আমি ওপরে উঠে যাব, যেটা অন্ধকারেও আমাদের গা সওয়া হয়ে যায়। হ্যাঁ, মানে তুমি একটা জায়গায় অভ্যস্ত হলে এটা পসিবল। হ্যাঁ, তো আমরা না সেরকম গেস করে করেই উঠে আসতাম, এবং মানে এটা বেশিরভাগ হতো যে সবার শেষে উঠে আসতো তার সাথে। এরকম আমার সাথে বহুদিন হয়েছে। মনে হচ্ছে কি, মানে আমি উঠছি তো, এবার আমি সামনে দেখতে পাচ্ছি কিন্তু যে যারা যারা ওঠার তারা আমার সামনে আছে, মনে হতো কি আমাদের পেছনেও কেউ একটা আছে যে উঠে আসছে গায়ে গা লাগিয়ে, এবং তার যে ধরো জুতো পরে না থাকুক কিন্তু সিঁড়ি দিয়ে যদি একটা কেউ উঠে আসে খালি পায়ে হলেও, তুমি তার একটা সামান্যতম আওয়াজ তো হয় তার, আমরা ওই আওয়াজটা শুনতে পেতাম। মনে হতো কি মানে গায়ে গা লাগিয়ে উঠে আসছে। আচ্ছা আচ্ছা। মানে সেই গায়ের লোম ফোম খাড়া হয়ে যেত। আর আমাদের না কলেজে নিয়ম ছিল চুল বেঁধে যেতে হতো। এবার আমাদের পনিটেল করলে ঘাড়ের কাজটা তো ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, মনে হতো কি সেই সেই কিরকম বলবো, বিক্রমের কাঁধে যেমন বেতাল চেপে বসে আসতো, ঠিক ওরকম একটা ফিল হতো। যদি কখনো মোবাইল দেখতে দেখতে উঠে আসতাম, দেখবে তুমি ট্রেনে বা কোথাও একটা বসে রয়েছো, তুমি মোবাইল দেখছো, তোমার পাশের লোকটাও যদি তোমার মোবাইলটার দিকে তাকিয়ে থাকে না, তুমি তার দিকে না তাকিয়েও সেটা বুঝতে পারবে। পেরিফেরাল ভিশন দিয়ে। হ্যাঁ, তো আমরা যদি কেউ ওরকম মোবাইল দেখতে দেখতে উঠে আসতাম, মনে হতো কি আমাদের মোবাইলে আরেকটা কেউ দেখছে যাকে আমরা দেখতে পাচ্ছি না। ওকে। এইটা তো প্রত্যেকের সাথে হয়েছে। মানে সে ঘরে এসে না এইভাবে আমরা নিঃশ্বাস ফেলতাম, মনে হতো কি না কি হয়ে গেছে আমাদের সাথে। আর ম্যাক্সিমাম টাইম যদি ধরো কেউ একা উঠে আসছে, হ্যাঁ ধরো একা উঠে আসছে, হয়তো সবাই একটু আগে চলে এসছে বা একটু তাড়াতাড়ি উঠে চলে এসছে, আমি হয়তো একটু বেশি টাইম নিচ্ছি উঠে আসতে, মনে হতো কি আমার সামনেই মানে একটা সিঁড়ি দিয়ে উঠে এসে মানে কি বলবো, দোতলা থেকে সিঁড়িটা দিয়ে উঠে এসে একটা প্যাসেজ থেকে তো আবার 3 তলা সিঁড়িটা শুরু হয়, ওই প্যাসেজটায় একটা জমাট বাঁধা অন্ধকার থেকে মনে হচ্ছে যেন কেউ আমাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে। এবং সেই হ্যাঁ, এবং সেই নজরটা না সুস্থ স্বাভাবিক নয়, মানে ভীষণ একটা সেই কি বলবো, মেয়েদের একটা সিক্স সেন্স কাজ করে জানো তো, যে কেউ যদি তার দিকে তাকায়, সেই তাকানোটা ভালো না খারাপ মেয়েরা খুব চট করে বুঝতে পারে। একদম ওই খারাপ সেন্সটার কথা বলছি আমি। এটা হতো। ওকে, মানে মনে হতো সেই চেক আউট করা যাকে বলে না, খুব নোংরা ভাবে চেক আউট করা। হ্যাঁ, মনে হতো কি সেই অন্ধকারটা থেকে কেউ আমাদের ওই নজরে দেখছে, যেটায় আমার ভীষণ অস্বস্তি ফিল হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো যথারীতি উঠে এলাম, ঘরে এলাম, এবং তুমি বিশ্বাস করবে না কৌস্তব, ধীরে ধীরে এমন একটা মানে পরিবেশ আবহাওয়া তৈরি হয়ে গেল না ওই হোস্টেলটায়, যেই বন্ধুটার সাথে একই ঘরে থাকছি, কলেজে যাচ্ছি, যখন একসাথে খাচ্ছি দাচ্ছি, হাসছি ঠাট্টা ইয়ার্কি মারছি, সেই বন্ধুটার সাথে ঘরে এসে ঝগড়া বেঁধে গেল উইদাউট এনি রিজন। আচ্ছা, এটা কি একদম প্রথম থেকে হতো? প্রথম থেকে মানে মোটামুটি 1 মাস যাওয়ার পর থেকে এই জিনিসটা শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা। মানে হোস্টেলে এলেই উইদাউট এনি রিজন তুই এটা এখানে কেন রেখেছিস এইটুকুনি নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল, এবং সেই ঝগড়া মানে যা তা জায়গায় চলে গেল। যেই না পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য বাসে উঠছে, আবার সব নর্মাল। তারপরে আরেকটা ঘটনা বলি। এবার শুরু হলো ঘটনা বাথরুম। আচ্ছা, আমাদের বাথরুম এবং ল্যাট্রিনের জায়গা আলাদা। মানে পুনের না ম্যাক্সিমাম ঘরেরই কাঠামোটা এরকমই, মানে স্নান করার জায়গা এবং ল্যাট্রিনের জায়গা আলাদা। তা আমরা যখন স্নান করতে ঢুকতাম, এবার আমরা 4টে মেয়ে, আমাদের না স্নান করার নিয়মগুলো এরকম ছিল,
আমি স্নান করতাম কলেজ থেকে এসে, রাত 10টা 10:30টার সময় আমি স্নান করে আমি তারপরে শুতাম, সকালে উঠে রেডি হয়ে কলেজ চলে যেতাম। ওকে ওকে। হরিয়ানার যে মেয়েটা ছিল ও স্নান করতো ভোর 4টের সময়, ও এসে 9টার মধ্যে ঘুমিয়ে পড়তো। ও ভোরবেলা উঠতো, 4টের সময় স্নান করতো, আর বাকি দুজন ওই দুজনার হিসাবে করে নিত, কারণ 4 জনের একটাই বাথরুম। আমরা প্রত্যেকে নোটিস করেছি, আমরা যখন বাথরুমে স্নান করতে ঢুকতাম মনে হতো কি, ধরো দরজাটা তো লাগিয়ে দিয়েছি কারণ 4 জন থাকি, বা বাইরে যারা ধরো অন্যান্য রুমেও থাকে তারাও তো মাঝে মধ্যে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে আসে, দরজাটা লক করে দিয়েছি। মনে হতো কি ওই যে ল্যাট্রিন আর বাথরুমের মাঝখানে যে প্যাসেজটা, ওই প্যাসেজটায় কেউ একটা দাঁড়িয়ে দরজাটা তার জন্য সি থ্রু হয়ে গেছে, সে ড্যাব ড্যাব করে আমাদের স্নান করা দেখছে। এটা মানে খুবই, মানে কি বলবো, আমি এখনো তোমাকে বলছি, মানে আমি এখনো ফ্ল্যাটে একা তো, ওই ঘটনাটা যেন আমি, মানে আমার মনে হচ্ছে আমি এখনো দেখতে পাচ্ছি চোখের সামনে। মানে সেই একটা, কি বলবো, গায়ে জল ঢালতেও তখন মনে হচ্ছে কি গায়ে সমস্ত লোম দাঁড়িয়ে গেছে, জল ঢালছি একটা অস্বস্তি হচ্ছে, কেউ একটা দেখছে। মানে একটা মেয়ে হিসাবে তুমি আশা করি বুঝতে পারবে যে একটা মেয়ে হিসেবে কতটা মানে আনকমফোর্টেবল ফিল হয় যে কেউ একটা দেখছে। এবং এটা প্রত্যেকে ফিল করতো, প্রত্যেকে এসে বলতো যে এরকম একটা ফিল হয়, এরকম একটা ফিল হয়। তুই কি দাঁড়িয়েছিলি? মানে আমরা একে অপরকে ডাউট করতে শুরু করেছিলাম যে ভয় দেখানোর জন্য কি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলি। তো এটা মানে আমাদের যেদিন আমরা হোস্টেল ছেড়েছি সেই দিন অবধি হয়েছে। ওকে। তারপরে শরীর অসুস্থ হয়ে যাওয়া। হ্যাঁ, একটা কথা আমি বলছিলাম না তোমাকে মাঝখানে যে আমরা কলেজে অনেকবার অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমরা হোস্টেল ছাড়তে চাই। অক্টোবর নভেম্বর মাস, তুমি কোথাও শুনেছো যে শীতকালে ঘরে ড্যাম পড়ে? খুব রেয়ার। এবং আমাদের কলেজ কিন্তু প্রত্যেক ব্যাচ আসার আগে আমাদের হোস্টেল রং করা হতো, নতুন রং করা হয়েছে, মানে পুরো মডিফাই করা হতো, আমাদের বেড চেঞ্জ করা হতো, বেডের যে ম্যাট্রেস প্রত্যেক সেশন শুরু হওয়ার আগে নতুন ম্যাট্রেস আনা হতো। ওই ঘরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে ড্যাম, শুধু ড্যাম না কোথাও ফাঙ্গাস পড়ে গেছে। মানে সাদা রঙের দেয়াল, তার মধ্যে কালো যে ফাঙ্গাস হয়, কালো সবুজ ফাঙ্গাসে ভর্তি হয়ে গেছে। এবং যথারীতি ওই ফাঙ্গাসের কারণে হোক বা অন্য কারণে আমরা অসুস্থ হতে শুরু করেছি। এক্স্যাক্টলি। তো আমরা অ্যাপ্লিকেশন দিলাম যে আমাদের হোস্টেল চেঞ্জ করো, অ্যাটলিস্ট আমরা এভাবে থাকতে পারছি না। তারপরে দেখো 3 তলার ঘর, এমনও নয় যে 1 তলার ঘর বর্ষার জল পেয়েছে বা বাথরুমের জল পেয়েছে তার জন্য ফাঙ্গাস ধরেছে। তুমি বলো 3 তলায় যেখানে সব সময় রোদ ঝলমল খেলা করে সেখানে কোনোদিন ফাঙ্গাস জন্মাতে পারে? মাটি থেকে ছাদ পুরো দেওয়াল ফাঙ্গাসে ভর্তি। তারপরে শুরু হলো এই ফাঙ্গাস করে করে, মানে ফাঙ্গাস প্রায় পুরো বিল্ডিং এ ছড়িয়ে গেল। প্রত্যেকের ঘরে ফাঙ্গাস কি করব, পেপার দিয়ে ঢেকে দিতাম যাতে অন্তত মানে ওটা দেখেও তো একটা মানে ঘেন্না বোধও তো আসে না। আমরা ওখানেই খাবার খাই, ওখানে ঘুমাই। আর দেখো হোস্টেলে আজকে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে ওখানে কোনো পুজো আচ্চা বা অন্য কিছু, লোকে তো ভাবে না যে কোথাও কোনো নেগেটিভ এনার্জি থাকলে সেখানে পুজো আচ্চা করি ঠিক হয়ে যাবে। হোস্টেলে কে কার পুজো করবে বলো তো? আমাদের কোনো পুজো আচ্চা, একটা ঠাকুরের ছবি, আমাদের হোস্টেলে কিচ্ছু ছিল না। হ্যাঁ, তো তারপরে যাই হোক, পুজো আচ্চা তো হতো না, কিছুই হতো না। একটা ধূপও যে লোকে দেখায় তারও কোনো ওখানে অবসর ছিল না, অবকাশ ছিল না, কিছুই ছিল না। এইভাবে আমাদের শরীর খারাপ হওয়া শুরু করলো, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। মানে যেই মেজাজ বাস অব্দি ঠিক থাকছে সেই মেজাজ হোস্টেলের গেট দিয়ে ঢুকছি, সিঁড়ি দিয়ে উঠছি, ঘরে ঢুকতে ঢুকতে সেটা একদম মাইনাসে চলে গেল। এইভাবে পুরো রাত কাটলো, যে না পরের দিন সকালে রেডি হয়ে আবার বাসে উঠলাম, সবার মেজাজ ঠিক।
বাসে কোথায় যাবে? আমাদের হোস্টেল টু কলেজও আমাদের বাস দিত কলেজ থেকে। সার্ভিসেস ছিল? হ্যাঁ, ট্রান্সপোর্টেশন ছিল আমাদের। তা উঠলাম, বাসে উঠলাম, সবার মুড ঠিক হয়ে গেল। তুমি বলো এরকম ড্রাস্টিক চেঞ্জটা একটা সুস্থ সবল মানুষের পক্ষে কি পসিবল? হ্যাঁ, এটা নিয়ে না আমরা আলোচনাও করতাম যে কেন আমাদের সাথে এরকম হচ্ছে। হ্যাঁ, এটা কি, কেন হচ্ছে? ধরো তখন সত্যি কথা বলবো, তখন প্রথম বাইরে গেছি, এতটা মানে জিনিসগুলো সম্পর্কে জানতাম না বলতে পারো, বা কোনোদিন তো বাড়িতে থাকতে এরকম হয়, এরকম কিছু এক্সিস্ট করে, আমাদের আশেপাশে ঘোরাফেরা করে, এইসব তো জানতাম না তখন। তখন না মনের মধ্যে খালি জিজ্ঞাসাই থাকতো যে এগুলো কেন হচ্ছে, কি করে হচ্ছে। হ্যাঁ, তো তারপরে যাই হোক গেল। তারপরে শুরু হলো, মানে শুরু হলো না, এবার মানে শেষের দিকে বলবো, মানে শেষ তো হয় না কখনো এই জিনিসগুলো। যথারীতি একটা পজ আসার টাইম এলো, তখন না একটা মানে রিজন কিছু একটা আমাদের মনে হওয়া শুরু হয়েছিল, এবং আমি তোমাকে এখনো বলছি ওটা কিন্তু রিজন ছিল না। এবার আমাদের যে মনে হয়েছিল সেই রিজনটার কথা বলছি। আমাদের যে কলেজ, এই হোস্টেলের সামনে যে রাস্তাটা ছিল না, ওটা না ভীষণ একটা মানে আমাদের যে কলেজটা সেটা অ্যাকচুয়ালি উপত্যকায়, মানে আমাদের কলেজে নিচে সেই পাহাড় দিয়ে নিচে নামতে হতো। হ্যাঁ, তা ওই রাস্তাটা না ওপর থেকে নিচু, মানে উঁচু নিচু রাস্তা ছিল, এবং আমাদের হোস্টেলের সামনেটাই প্রচন্ড অ্যাক্সিডেন্ট হতো ওই রাস্তাটাই। আচ্ছা আচ্ছা, মানে অ্যাক্সিডেন্ট প্রোন এলাকা যেটাকে বলে না, উইদাউট এনি রিজন ওখানে মানে অ্যাক্সিডেন্ট হতো। মানে একদিন আমাদের চোখের সামনে এরকম হয়েছে, একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাকে এসে একটা গাড়ি এমন ভাবে মারলো, ছেলেটা জাস্ট উড়ে গিয়ে একটা জায়গায় পড়লো এবং তার হাত ভেঙে গেল। মানে সে মারাত্মক ইনজিওর্ড। সেই তাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ইভেন আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ওই হোস্টেলের সামনেই। আমি যথারীতি একটা বন্ধুর সাথে বাইকে করে আসছি, ও আমাকে ছেড়ে দিয়ে ওর হোস্টেলে ফিরে যাবে, ও বয়েজ হোস্টেলে থাকতো। সামনে একটা গাড়ি আসছিল, আমরা গাড়ির পেছন পেছন আসছি, এবং আমি যথারীতি তোমাকে বললাম না যে রাস্তাটা ঢালু ছিল, তা হঠাৎ করে উইদাউট এনি রিজন গাড়িটা ওখানে দাঁড়িয়ে গেল, এবং আমাদের বাইকটা যেহেতু একটা ঢালু রাস্তা ধরে আসছে, যতই স্পিড কম থাকুক ওটা স্পিড বেশি, ওটা এসে গাড়িটায় মারলো, মেরে আমরা দুজনেই ছিটকে পড়লাম। রক্তারক্তি কাণ্ড, মানে সেই হাত পা ছড়ে আমার জিন্স ছেড়ে গিয়ে আমার পায়ের সাদা মাংস বেরিয়ে গেছিল, এরকম অ্যাক্সিডেন্ট। তা আমাদের না পরবর্তীকালে কোথাও মনে হতে শুরু করলো যে ওই যে রাস্তাটায় অত অ্যাক্সিডেন্ট হয়, ওর যে নেগেটিভিটি জিনিসগুলো ওগুলো হয়তো আমাদের হোস্টেলে ক্যাপচার্ড হয়েছে, এই জন্য আমাদের সাথে এই জিনিসগুলো হচ্ছে। ঠিক আছে, তারপরে একদিন একটা ঘটনা ঘটলো। তোমাকে মনে আছে শুরুতে বলেছিলাম যে কোমলের নামটা মনে রাখবে? হ্যাঁ, তোমায় বলেছিলাম না যে কোমলের নামটা মনে রাখবে, সামনের ফ্ল্যাটে যে আরেকটা মেয়ে থাকতো, যে প্রিয়ার বন্ধু। এবার প্রিয়া মাঝে মধ্যে কি করতো, ও না ওর যেহেতু ওর কোমল ওর একদম ছোট্টবেলার বন্ধু, তো ও না মাঝে মধ্যে রাতে ওই কোমলের ঘরে গিয়ে কোমলের সাথেই শুয়ে পড়তো। এবার আমি তখন ফ্ল্যাটে একা বলবো না, ঘরের মেয়ে দুটো ঘরে দরজা দিয়ে ঘুমোচ্ছে, হলে আমি একা। আমি এরকম শুয়ে রয়েছি, প্রায় ঘুমিয়ে পড়েছি। নক নক নক, খুব হালকা ভাবে একটা দরজায় নক করলে যেরকম একটা সাউন্ড হয়, ওই সাউন্ডটা হলো। তা আমি কোথাও না কোথাও ভাবলাম প্রিয়ার তো বিলঙ্গিংস ধরে এই ঘরেই, হয়তো ওই কিছু ভুলে গেছে, হয়তো এসছে। আমি প্রথমে ইগনোর করেছি যে থাক সকালে নেবে। তারপরে মিনিট 2-3 হয়েছে, আবার নক নক নক। হ্যাঁ, তখন না আমার একটু রাগই হয়েছে যে ভাই তোর জিনিস যদি থাকতো তুই আগেই নিয়ে যেতি, তুই জানিস শুয়ে পড়েছি, সকালবেলা কলেজ আছে। আমি না উঠে গিয়ে
গায়ের জোরে দরজাটা খুলেছি যে ওকে দুটো গালাগালি দেবো। খুলে দেখছি কিচ্ছু নেই মানে একটা মানে ধরো যদি কেউ এসে গিয়ে হয়তো আমি প্রথমবারে খুলিনি বলে দ্বিতীয়বার নক করে সে ঘরে ঢুকে গিয়ে দরজা লাগিয়েছে, তার তো একটা আওয়াজ হবে কৌস্তব? কোনো আওয়াজ নেই। আমি দরজা লাগিয়ে এসে শুয়ে পড়লাম। আধ ঘন্টা বাদে দরজায় ব্যাঙ্গিং হচ্ছে। মানে দরজা ভেঙে ফেলবে, মনে হচ্ছে যেন দরজা ভেঙে ফেলবে, এমন ভাবে ব্যাঙ্গিং হচ্ছে। আমি লিটারেলি কৌস্তব বিশ্বাস করবে না, আমি ভয়ে সিঁধিয়ে গেছি। হ্যাঁ, আর আমার না খালি মনে হচ্ছে মানে আমি না তখন শোয়া অবস্থাতেই আমার পক্ষে মনে হচ্ছে আমি উঠে বসতে পারবো না। আমি উঠে বসলে আমার যে জানলাটা রয়েছে, আমি জানলা দিয়ে যদি তাকাই বা আমি উঠে বসে যদি তাকাই, আমি কিছু একটা দেখবো বা আমি মরে যাবো। আচ্ছা, আমি না মানে সেই কাঠ হয়ে শুয়ে রইলাম। এটা মিনিট 5 ব্যাঙ্গিংটা হয়েছে, মিনিট 5। তারপরে আস্তে আস্তে সব শান্ত হয়ে গেল। যখন শান্ত হয়ে গেল আমি জানি না কোথা থেকে আমার মনে সাহস এলো, আমি উঠলাম। উঠে আমি দরজাটা খুললাম। খুলে না আমি সামনে যে ঘরে প্রিয়ারা ঘুমাচ্ছে, আমি গিয়ে না ওদের দরজায় নক করলাম। নক করে আমি থরথর করে কাঁপছি। হ্যাঁ, আর চোখ দিয়ে না জল বেরোচ্ছে। মানে আমি কিন্তু কাঁদছি না, কিন্তু আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমি গিয়ে না ওদেরকে জিজ্ঞাসা করলাম, তোরা কেউ এসছিলি? উত্তর এলো না। আমি জিজ্ঞাসা করলাম, আওয়াজ শুনতে পেয়েছিস? তুমি ধরো না তোমার সামনের ফ্ল্যাটে যদি এরকম ভাবে ব্যাঙ্গিং এর আওয়াজ হয় তুমি শুনতে পাবে না? ওরা কেউ কিচ্ছু শুনতে পায়নি কৌস্তব। সবাই না মানে তখন হয়তো সবার মনে কি ধারণা ছিল জানো তো, যে আমি পাগল। তাই এই ঘটনাটা হলো। এবার শুরু হলো না এটা রেগুলার বেসিসে। যেদিনই প্রিয়া ঘরে না থাকতো নকিং, যেদিনও থাকতো কিচ্ছু হতো না। আচ্ছা, এরপরে কি হলো? এরপরে তো মানে এটা আমার সাথে রেগুলার বেসিস শুরু হলো যে ও থাকলে কিছু হয় না, বা ও হয়তো মানে কারোর একটা প্রেজেন্স থাকলে বা ঘরের যে আদার্স যে মেম্বার দুজন আছে তাদের যদি দরজাটাও খোলা থাকতো, কোনোদিন হয়তো রাতে দরজাটা খুলে শুয়েছে, সেদিন কিছু হচ্ছে না। কিন্তু যেদিন আমি ঘরে সম্পূর্ণ মানে ফিল হচ্ছে আমি একা, সেদিন মানে মনে হচ্ছে যেন পুরো আমাকেই কেন্দ্র করে ওই জিনিসটা হচ্ছে, আমাকেই বলা হচ্ছে, আমার সাথেই কানেক্ট করা হচ্ছে। তো এইভাবে হতে হতে এবার আসি একটা চরম জায়গায়, যেখান থেকে আমি ডিসাইড করেছিলাম আমি আর থাকবো না এখানে। যাই হয়ে যাক, আমাকে হোস্টেলের ফিস ফেরত দিক না দিক, আমি আর কিছুতেই থাকবো না। তো এরকম একদিন শুয়ে রয়েছি। এবার যথারীতি পুনের ওয়েদারটা সম্পর্কে বললাম না যে ওখানে রাতের দিকে না ঠান্ডা হয়ে যায়, তো ফ্যান চালাইনি, তো আমি শুয়ে পড়েছি এবং ঘুমিয়েও পড়েছি। হঠাৎ করে একটা নকিং এর সাউন্ড হলো। নকিংটা দরজায় না, আচ্ছা, আমার পাশে জানলায়। জানলাটায় ওখানে নকিং করা কোনোভাবেই সম্ভব না কৌস্তব। 3 তলার বালকনি, ওখানে একটা সিকিউরিটি পারপাসও আছে, যার জন্য ওখানে ওঠাটা সম্ভব নয় কারোর পক্ষেই। আর ভাসতে ভাসতে তো কেউ নক করতে পারবে না। না। তো নকিং এর সাউন্ডটা যখন হয়েছে না, যথারীতি যেহেতু আগে ওই দরজার এক্সপিরিয়েন্স গুলো হয়েছে, আমি ভয় পাচ্ছি। হ্যাঁ, আবার মাথার মধ্যে একটা জিনিস কাজও করছে যে আজকে আমি দেখেই ছাড়বো কি হচ্ছে কি আমার সাথে। হ্যাঁ, তো আমি যথারীতি বিছানায় উঠে বসলাম। উঠে বসে না আমি একটা দুটো অদ্ভুত জিনিস দেখলাম কৌস্তব। প্রথম দেখলাম বালকনিতে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ। আর কিরকম পজিশনে দাঁড়িয়ে রয়েছে আমি তোমাকে বলছি। জানলাটা না প্রায় পুরো ব্যালকনিটা জুড়ে। আচ্ছা। এবার জানলা আর বালকনিতে যাওয়ার যে দরজার মাঝখানে যে দেয়ালটা, ওই দেয়ালটায় ধরো একটা মানুষ ওই দেয়ালটার সাথে সিটিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তোমাকে না মাঝে মধ্যে উকি মেরে দেখছে। আচ্ছা আচ্ছা। মানে সেই লুকোচুরি খেললে যেমন হয় না, এই উকি মেরে দেখলো আবার সিধিয়ে গেল, ওরকম না দুবার কেউ আমাকে দেখলো। আমি নিজের চোখে জিনিসটা দেখলাম এবং সেটা একটা মানে মানুষের মতো, কিন্তু অন্ধকার তো
প্রপার মানুষ হলেও তো মানুষটাকে দেখা যায় না, হুম 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 কিন্তু তার যে স্ট্রাকচারটা সেটা তো তুমি বুঝতে পারবে। হুম আমি না ওরকম কিছু একটা, মানে দুবার আমাকে সে দেখলো, এবং দেখলো মানে সে আমাকে চেক আউট করলো। দেখলো মানে বুঝতে পারছো চেক আউট করা মানে কি বোঝাতে চাইছি। হুম হুম। সে আমাকে খুব জঘন্য দৃষ্টিতে দেখলো, তারপর? দেখে মিলিয়ে গেল। আমি না বসা থেকে জাস্ট স্ট্রেট, আমার কোনো নড়াচড়া শক্তি নেই, আমি চুপচাপ বিছানায়, মানে সেই লুটিয়ে পড়া যাকে বলে ওইভাবে শুয়ে পড়লাম। শুয়ে আমি দেখতে পাচ্ছি ছাদে না একটা ছায়া দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে ওই জানলা দিয়ে যে আলোটা আসছে ওই ছায়ায় আমি দেখতে পাচ্ছি একটা দড়ি ঝুলছে। আচ্ছা আচ্ছা। দড়িতে কেউ নেই, কিন্তু দড়িটা ঝুলছে, মানে দোল খাচ্ছে। হুম হ্যাঁ, আমি ওটা ছায়ায় দেখতে পাচ্ছি যে দড়িটা দোল খাচ্ছে। আচ্ছা। তুমি বিশ্বাস করবে না, ঘুম টুম তো মানে কোথায় গেল আমি জানি না। আমি জাস্ট পড়ে রইলাম রাতটুকুনি। পরের দিন, মানে পরের দিনও বলবো না, প্রায় ঘন্টা 2-3 বাদে যখন আস্তে আস্তে ভোরের আলোটা ফুটলো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে ঘরের যে মেয়েটা 4টের সময় ওঠে বললাম না, সেদিনও 4টের সময় ওঠেনি। হুম হুম আমি ওকে গিয়ে নক করছি, ভাই শিল্পী দরজা খোল, দরজা খোল, দরজা খোল। হ্যাঁ, ও না বেরিয়ে এসে আমাকে বলছে কি হয়েছে। আমি তখন ওকে বললাম, ও বলছে এই ঘটনাটা নাকি, মানে ঘটনাটা বলবো না, ওই যে দেখছে, ও নাকি একদিন দেখেছে আচ্ছা আচ্ছা। যে কেউ একটা দেখছে, এবং তাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে সে দেখছে। এমন না যে এটা কোনো অনুভূতি বা ফিলিংস, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কেউ একটা আমাকে দেখছে। হুম 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 তারপরে তো আমি বাড়িতে ফোন করলাম, কলেজে আমি মেল করলাম যে আমি কিছুতেই আর হোস্টেলে থাকবো না, আমাকে টাকা ফেরত দাও, না দাও আমার কিচ্ছু যায় আসে না। তখন আমরা না আস্তে আস্তে, তখন আমাদের সিনিয়ররা যথারীতি কলেজে ফিরে আসছে, ঠিক আছে, আর আমাদের সাথে এগুলো ঘটছে। হ্যাঁ, মানে সবাই সবার সাথে আলোচনা করছে, কেউ কোনো জায়গায় ইয়ে করতে পারছে না। দু একটা মেয়ে তো হোস্টেল ছেড়ে চলেই গেল, বললো আমরা থাকবো না। 2জন চলে গেছিল, ওই 3 তলারই যে 12 জন ছিল তার মধ্যে 2জন চলে গেছিল, বললো আমরা বাইরে রেন্ট নিয়ে থাকবো তাও ভালো, কিন্তু এখানে আর থাকবো না। হ্যাঁ, তো তারা কোনো প্রপার মানে এক্সপ্লেনেশন দিয়ে যায়নি যে তাদের সাথে কি হয়েছে বা কি না হয়েছে, কিন্তু এই হন্টিংস গুলো যে হতো সেটা আমরা যেহেতু সবাই নিজেদের সাথে আলোচনা করতাম, আমরা জানতাম যে কিছু একটা মারাত্মক হয়েছিল, এই জন্যই তারা গেছে। পরে আমি বুঝতে পেরেছিলাম যে আমার যেরকম এই ঘটনাটা ঘটেছে সেরকম কিছু না কিছু তাদের সাথেও হয়েছিল। তো যথারীতি তারা যখন বাইরে চলে গেল, তখন না তারা গিয়ে যারা আমাদের সিনিয়র বা সুপার সিনিয়র ছিল তাদের সাথে কথা বলেছে। আচ্ছা আচ্ছা। যে আমরা এরকম 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 সিনারিও হয়েছে আমাদের সাথে, এগুলোর কারণ কি, তোমরা কি কিছু জানো? তা প্রথমে ওরা বলতে চায়নি হুম হুম যে কি না, কারণ কলেজের একটা রেপুটেশনের ব্যাপার আছে, সেই কলেজের হোস্টেল। হ্যাঁ, যথারীতি তাদেরও মনে একটা ভয় যে কিছু একটা বলে দেবে কলেজ থেকে বা রেস্ট্রিকেট করে দেবে, এই টাইপের কিছু। তা এরকম করতে করতে ফেব্রুয়ারি মাস এলো 2020 সালের। হুম হুম তখন আমাদের এক্সাম চলছিল, আমাদের একটা প্রি এক্সাম চলে, ওই টাইমে এক্সাম হলো। এক্সামের পরে আমাদের ইউনিফর্ম দেওয়া হলো কলেজ থেকে ইউনিফর্ম দেওয়া হলো। কৌস্তব, এখানে একটা মারাত্মক ঘটনা ঘটেছে, ভালো করে শুনবে। হুম হুম ইউনিফর্মটা নিয়ে এসে আমরা যথারীতি আমাদের একটা আলমারির হাফ পোর্শন হাফ হাফ ছিল, তা ইউনিফর্ম আমাদের ব্লেজার এবং 2টো করে শার্ট 2টো করে প্যান্ট দেওয়া হতো, হুম হুম এনে রেখেছি। একটা পরে পরের দিন কলেজ যাব, এমনি টেবিলের উপরে রেখে দিয়েছি। পরের দিন সকালে উঠে দেখছি প্রত্যেকের ইউনিফর্মে পেনের কালি পড়ে গেলে যেমন হয় দাগ, ওরকম দাগ প্রত্যেকের ইউনিফর্মে, মানে যারা যারাই পরের দিন পড়ে যাবে বলে অ্যাকসেপ্ট করে বাইরে রেখেছিল, প্রত্যেকের। কে করেছে কি করেছে, প্রচন্ড রাগ। হ্যাঁ, নতুন ইউনিফর্ম, আগের দিন দিয়েছে পরের দিন পড়ে যাবে এরকম এরকম অবস্থা, ইউনিফর্ম এরকম হলো।
তো যথারীতি না তারপরে আমরা কলেজে গিয়ে ডিসাইড করলাম যে এবার আমাদের জানতে হবে কি হয়েছে, কেন হচ্ছে এরকম। প্রথম দিন থেকে সাফার করছো? প্রথম দিন থেকে সাফার করছি। তারপরে তো কি বলতো, এই যে যেই জিনিসটা দেখলাম, হ্যাঁ, তারপরে তুমি বলো না ওই বিছানাটায় শুতেই বা কার সাহস হয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমাকে বারান্দার ওই ব্যালকনিটা থেকে কেউ একটা দেখছে, এবং আমি শুলে ডাইরেক্টলি আমি তাকে দেখতে পাবো এবং আমার নজর যাবেই। তারপরে যথারীতি সুপার সিনিয়রদের সাথে কথা বললাম, তারা তো কিছুতেই বলবে না, মেয়েরা তো বললোই না। তারপরে আমরা কন্ট্যাক্ট করলাম কিছু দাদাদের সাথে, যে তারা কিছু জানে কিনা। তাদের অনেক রিকোয়েস্ট করলাম যে দাদা দেখো, আমরা কলেজে এরকম এরকম মেল ফেলো করেছে, আমাদের কিছুতেই পারমিশন দিচ্ছে না বাইরে থাকার। আমি একজনের সাথে কন্ট্যাক্ট করে বললাম যে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে, আমি কি করে হোস্টেলে থাকি বলতো। তখন গিয়ে জানি না তাদের কি দয়া হয়েছিল, তারা আমাদের দু একজনকে ডেকে বলল যে ভাই, আমরা ওই হোস্টেলে থেকেছি, যারা যারা আমাদের মধ্যে যারা থেকেছে তাদেরও সেম এক্সপিরিয়েন্স, এবং আমরা শুনেছি যে আমরা ওই হোস্টেলের 19তম ব্যাচ ছিলাম, মানে আমাদের ব্যাচটা। তা ওরা ধরো 15-16 নম্বর ব্যাচ, ওই কলেজের যারা 2-3 নম্বর ব্যাচ ছিল তাদের আগে ওই যে হোস্টেলটা, আমাদের যে হোস্টেলটা অ্যালট হয়েছিল, ওই হোস্টেলটা আগে একটা বয়েজ হোস্টেল ছিল, ঠিক আছে। কোনো কারণবশত আমি যে ঘরটায় আমাকে অ্যালট করা হয়েছিল, আমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরতো, ওই ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে একজন ছাত্র আত্মহত্যা করেছিল। আচ্ছা আচ্ছা। তারপরে 4-5 বছর ওই হোস্টেলটা বন্ধ ছিল। ওকে ওকে। যখন ধরো একটা আত্মহত্যার ঘটনা ঘটলে পুলিশের ঘটনা আসে, এই সিনারিও মোটামুটি ধামাচাপা পড়ে, অবশ্যই একটা কলেজের রেপুটেশনের ব্যাপার, তাকে ধামাচাপাই দেওয়া হয়। যখন সব ঘটনা ধামাচাপা হয়ে যাওয়ার পরে ওই কলেজটাকে আবার মানে রিনোভেট করে ওই হোস্টেলটাকে আবার খোলা হলো স্টুডেন্টদের থাকার জন্য। এবং তারপর থেকে যখন যতগুলো ব্যাচ এসছে, প্রত্যেকেই হন্টিংসটা ফেস করেছে। মানে আমাদের ওই দাদা দিদিগুলো বলেছিল যে তোরা না খুব লাকি যে তোরা কোভিডটা পেয়েছিলি। মানে ওই যে একটা কথায় আছে না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, ওই কোভিডটা না সবার জন্য সর্বনাশ হলেও আমাদের জন্য না পৌষ মাস হিসাবে গণ্য হয়েছিল, যে আমরা হোস্টেলটা থেকে বেরোতে পেরেছিলাম। মানে ওই যে 4-5টা মাসে আমরা যা হয়ে গেছিলাম, আমাদের যদি আরো 6টা মাস ওই হোস্টেলে থাকতে হতো, আমরা মরেই যেতাম। এবং তোমাকে লাস্টে একটা কথা বলি কৌস্তব, আমাদের ওই যে 2nd and 3rd ব্যাচে যে আত্মহত্যাটা হয়েছিল, ওর পর থেকে একটা ঘটনা আজও ঘটে চলেছে, তুমি বললে বিশ্বাস করবে না, প্রত্যেকটা ব্যাচের একটা না একটা স্টুডেন্ট মারা গেছে। কি বলবে? এটা মানে ওই যে বলে না একটা যে কার্স লেগে যাওয়া, এক্স্যাক্টলি ওরকম একটা ঘটনা। এবং আমাদের ব্যাচের তো 2টো ছেলে মারা গেছে। 2টো ছেলে মারাও গেছে? হ্যাঁ। আচ্ছা। সেটা রোগবশত হোক, একজনের সে ক্লাস করে গেল, হ্যাঁ, আমরা তো তারপরে হোস্টেল ছেড়ে দিয়েছিলাম, আমাদের অনলাইন ক্লাস হতো, আমরা যথারীতি ফ্ল্যাট নিয়ে থাকতাম, কিছু কিছু জন বাড়ি চলে গেছিল। হঠাৎ করে শুনছি সে আগের দিন ক্লাস অ্যাটেন্ড করেছে, পরের দিন নাকি ব্রেন হ্যামারেজ হয়ে সে মারা গেছে। ব্রেন হ্যামারেজ একদিনে হয়ে কেউ মারা যায় যে আগের দিন ছেলেটা ক্লাস করলো? মানে ওখানে একটা অতৃপ্ত যে প্রেত আছে, ঠিক আছে, পুরো ক্যাম্পাস জুড়ে ছিল তার প্রভাব বা তার আধিপত্য। হ্যাঁ, মানে সে ওই জায়গাটা থেকে কোনোদিন বেরোতেই পারেনি, এবং সে প্রত্যেকটা ব্যাচকে হন্ট করে গেছে, কারোর না কারোর মারা যাওয়ার কারণ হয়েছে, এবং আজও চলছে সেই রীতি, আজও চলছে। আজও খবর তো পাই, কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে কলেজের সবকিছুতেই তো এঙ্গেজড আছি আমরা।
এবং কন্ট্যাক্টসও তো আছে, যতই বন্ধু বান্ধব এদিক ওদিক চাকরি সূত্রে চলে যাক, কন্ট্যাক্টস তো আছে এবং সবার কাছে খবরাখবর তো থাকেই। তো এই ছিল আমার পুনের ঘটনা। এবং ব্যাঙ্গালোরে এই জিনিসটা কিভাবে ফলো আপ হলো? আমি মাঝখানে 1 বছরের জন্য বাড়িতে ছিলাম। তারপরে আমি প্রথম চাকরি পাই বাইজুসে। আমি ব্যাঙ্গালোর চলে আসি। ব্যাঙ্গালোরে আমি প্রথম এসে আমার একটা বন্ধুর সাথে থাকতাম। তারপরে যথারীতি আমি অন্য একটা জায়গায় চাকরি পাই। সেখানে আমি একটা ফ্ল্যাটে যাই রেন্ট নিয়ে। ওই ফ্ল্যাটটা না একদম 6 তলার ওপরে ছিল। মানে ব্যাঙ্গালোরে না একটা ফ্ল্যাট সিস্টেম কিরকম আছে জানো তো, স্ট্যান্ডলোন বিল্ডিং হয় এবং ছাদের সাথে একটা ঘর করা থাকে যেটা মেইনলি রেন্ট পারপাসে ইউজ হয়, এবং ওটা একটাই ঘর থাকে। তো আমি ওরকম একটা ঘর নিয়েছিলাম। ওই ঘরটায় প্রচন্ড নেগেটিভ মানে ফিল হতো। আমি বলবো না আমি কোনোদিন কিছু দেখেছি, কিন্তু আমি ঘরে মাছ রাখছি, আমার মাছ পোষার ভীষণ শখ। আমি মাছ রাখছি, মাছ মরে যাচ্ছে পরের দিনই, আবার কিনে নিয়ে এলাম, আবার মরে যাচ্ছে, আবার কিনে নিয়ে এলাম, আবার মরে গেল এক রাতে। মানে হয়তো 2টো কিনে নিয়ে এসছি, একটা একদিন মরে গেল, পরের দিন আরেকটা কিনে নিয়ে এলাম। মানে যথারীতি একটা পোষ্য রাখলে দেখবে মায়াও তো পড়ে যায়। ওই বোলটা খালি হয়ে যাচ্ছে, ওটা তো ভালো লাগছে না। একটা পরের দিন কিনে নিয়ে এলাম আরো 2টো, আগের দিন যেটা বেঁচেছিল ওটা মরে গেল। তুলসী গাছ, মানে আমি সত্যি কথা বলছি, আমি তখন অতটা বুঝতাম না, কিন্তু আজকে যখন আমি কিউরিওফাইড শুনি আমি তখন রিলেট করি। তুলসী গাছ মরে যেত, মানে একদিনে তুলসী গাছ শুকিয়ে মরে যাওয়াটা কি পসিবল? একদমই পসিবল না। তাও আবার ব্যাঙ্গালোরের মতো ওয়েদারে, যেখানে গরমকালেও এত গরম লাগে না, সেখানে তুলসী গাছ মরে যাচ্ছে, এটা ভীষণ অস্বাভাবিক। আমি তারপর না তুলসী গাছ আনাই বন্ধ করে দিলাম। যে একটা খারাপ লাগে না, ধরো চোখের সামনে একটা গাছ, একটা প্রাণ চলে যাচ্ছে, সেটা মাছ হোক গাছ হোক, আমার না খুব খারাপ লাগতো। আমি না তারপর তুলসী গাছ আনাই বন্ধ করে দিলাম। তারপরে না ফ্ল্যাটে শুরু হলো দৌড়াদৌড়ির শব্দ। এবার সেটা আমার খুব ন্যাচারাল মনে হতো প্রথম প্রথম, কারণ ছাদটা তো প্রত্যেকের জন্য অ্যাক্সেসিবল। হ্যাঁ, কিন্তু রাত 3টে 3:30-এর সময় কে ছাদে উঠে দৌড়াদৌড়ি করবে বলতো? কার খেয়ে দেয়ে কাজ নেই? সেটা শনি রবিবার হলে তাও মানা যায়, যে লোকের অফিস ছুটি তারা 3টে-4টে অব্দি ব্যাঙ্গালোরের লোকেরা করে, পার্টি করছে, দৌড়াদৌড়ি করছে, লাফাঝাপি করছে, মানা যায়। উইকডেজে রাত 12টার পরে ব্যাঙ্গালোরের লোকেরা ঘুমায়, কারণ পরের দিন উঠে অফিস যেতে হবে। 3:30-4টের সময় সেই ওপরের ছাদে দাপাদাপি, দৌড়াদৌড়ি, এই আওয়াজটা হতে লাগলো। তারপরে কিছু একটা কারণবশত আমি ওই ফ্ল্যাটটা ছেড়ে দিলাম। একটা এই জিনিসগুলো ছিল, তারপরে আরেকটা মানে পার্সোনাল কারণ ছিল, তো আমি ওই ফ্ল্যাটটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি আরেকটা ফ্ল্যাটে গেলাম, ওখানেও আমি একা থাকতাম, ওটাও এরকম ছাদের ওপরে। ওটার বাথরুমটা না বাইরে ছিল। ওই ফ্ল্যাটটা থেকে বেরিয়ে বাথরুমে যেতে গেলে না আমার সত্যি কথা বলছি আমার গুজবাম্পস দিয়ে উঠতো আমি যখন দরজাটা খুলে বাইরে বেরোতাম। ওকে। আর তুমি বলো রাত 12টা-1টার সময় পাখি চিৎকার করে, পাখির এরকম আওয়াজ হতো, কল 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 করে, কিচকিচ কল কল, মানে সেই কানে নেওয়া যেত না 12টা-1টা বাজলেই। সেটা যদি ভোর 4টের সময় হয় মেনে নিতে পারি যে পাখিরা তাড়াতাড়ি জেগে যায়। 12টা-1টার সময় পাখি এরকম চিৎকার করে না। তা ওই ফ্ল্যাটটা ছেড়ে আমি একটা বন্ধুর সাথে শিফট হলাম। তার ফ্ল্যাটে শিফট হলাম। সে ঘরে থাকতো, সে ছেলে, সে ঘরে থাকতো, আমি বাইরে থাকতাম। মানে হলটায় আমি থাকতাম, সে বেডরুমে ঘুমাতো। তা তার এবার আমি এই ফ্ল্যাটটার একটু বর্ণনা দেব, কারণ ওই জায়গাটা না ব্যাঙ্গালোরের মুন্নেকোলাল বলে একটা জায়গা আছে, যারা ব্যাঙ্গালোর থেকে শুনবে তারা রিলেট করতে পারবে। এই জায়গাটার না একটা বৈশিষ্ট্য হচ্ছে, ভীষণ নেগেটিভ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে যে ম্যাক্সিমাম নিউ কনস্ট্রাকশন সব না গ্রেভিয়ার্ডের ওপরে। গ্রেভিয়ার্ডের উপর, কবরের উপরে? হ্যাঁ,
এই জায়গাটায় না মানে অ্যাকচুয়ালি কি বলতো, ব্যাঙ্গালোরে না ম্যাক্সিমাম যারা কনভার্টেড খ্রিস্টান, ধরো মালয়ালম যারা বা তেলেগুদের মধ্যে যারা কনভার্টেড খ্রিস্টান না, তারা ম্যাক্সিমাম ব্যাঙ্গালোরে থাকে, ঠিক আছে? এবার ব্যাঙ্গালোরে না প্রচুর চার্চ আছে, মানে ওই মুন্নেকোলাল এলাকায় বিটিএম বলে একটা জায়গা আছে। হ্যাঁ, যতদূর সম্ভব কিউরিওফাইড একটা বিটিএম এর ঘটনাও ছিল, আমি শুনেছিলাম। হ্যাঁ, তো এই বিটিএম জায়গাটায় প্রচুর কনভার্টেড খ্রিস্টান আছে, এবং যার জন্য এখানে প্রচুর চার্চ আছে, ছোট ছোট চার্চ, এবং চার্চ থাকলে কবরস্থান থাকবেই, গ্রেভিয়ার্ড থাকবেই। হ্যাঁ, তো এখানে যে নিউ কনস্ট্রাকশন গুলো, সেগুলো না ওই গ্রেভিয়ার্ড ভেঙে তৈরি হয়েছে, নতুন ফ্ল্যাট বা নতুন হোটেল। মানে আমি নিজের চোখে দেখেছি, আমি ব্যাঙ্গালোরে আছি আজকে প্রায় 3 বছর, আমি নিজের চোখে একটা গ্রেভিয়ার্ডের উপরে হোটেল তৈরি হতে দেখেছি। কবরগুলো সরায় ভেতরের বাইরে, মানে ভেতরে যে লাশগুলো রয়েছে ওগুলো সরায় না, আমি ওই কনস্ট্রাকশনটা দেখেছিলাম, ওখানে মানে কবরগুলো ভাঙতে দেখেছি, কিন্তু কিছু যে মানে যেগুলো বলছো তুমি যে লাশগুলো স্থানান্তরিত করা, ওইগুলো কিন্তু হতে দেখিনি, কারণ ওগুলো হলে একটা মানে রমরমা পড়ে যাবে সেই জায়গায়। বুঝতে পারছি। হ্যাঁ, ওর উপরে হোটেল তৈরি হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। হোটেলটা এখন ঝা চকচকে একটা হোটেল, জানি না ওখানে মানুষ কি করে রাতে থাকবে, কারণ ওর পাশে আমি আগে ফোনপের আগে না আমি স্ট্যান্ডা লিভিং এ চাকরি করতাম, তো স্ট্যান্ডা লিভিং ওরা বেসিক্যালি পিজি প্রোভাইড করে, আই হোপ তুমি নাম শুনেছো, পেইং গেস্ট ফেসিলিটিস প্রোভাইড করে। তা ওই কবরস্থানটার পাশে, মানে যেখানে এখন হোটেলটা তৈরি হয়েছে, ওই কবরস্থানটার পাশেই না আমাদের একটা প্রপার্টি ছিল। ওই কবরস্থানের দিকের যে ঘরগুলো ছিল না, ওগুলো হন্টেড ছিল। মানে যে ধরো বোর্ডার থাকতো, সে না ফিল করতো সিগারেটের গন্ধ আসছে। এবার তুমি বলতে পারো যে বাইরে তো যে কেউ সিগারেট খেতে পারে, তোমার ঘরের সাথে ব্যালকনি আছে, সেই সিগারেটের গন্ধটা তুমি বুঝতে পারবে যে তোমার ব্যালকনি থেকে আসছে। একটা 4 তলার ওপরের ঘর বা 3 তলার ওপরের ঘর, সেখানে নিশ্চয়ই রাস্তায় দাঁড়িয়ে কেউ সিগারেট খেলে তার স্মেলটা 3 তলা 4 তলায় আসবে না। না না। এবং তুমি সেই প্রমিনেন্টটা বুঝতে পারবে যে কতটা কাছে সেই মানুষটা সিগারেট খাচ্ছে। মনে হতো কি তার ব্যালকনিতে দাঁড়িয়েই কেউ সিগারেট খাচ্ছে, তারা স্মেল পেতো, হাঁটা চলার আওয়াজ পেতো। তো ওই বিল্ডিং, ওই প্রপার্টিটা পরে বন্ধই হয়ে গেল, কারণ এই হন্টিংস গুলোর কারণে ওখানে বোর্ডাররা আসতে চাইতো না। তারপরে ওই হোটেলটা তৈরি হতে দেখেছি ওই জায়গাটায়। মানে সাংঘাতিক কিছু কিছু তুমি ইনসিডেন্ট শেয়ার করলে, ইভেন তোমার হোস্টেলের যে পুনের যে ঘটনাটা, মানে লাইফে এমন অনেক কিছু ঘটে না যেগুলোর কোনো এক্সপ্লেনেশন থাকে না। না, কারণ হয়তো জানতে পারলে, বাট তুমি এক্সপ্লেন করতে পারবে না কেন এটা তোমাদের সাথেই ঘটলো বা তোমার সাথেই কেন ঘটলো স্পেসিফিক্যালি। আমি কিছুটা রিলেট করতে পারি, কেন বলো তো, কারণ আমি ওই জায়গাটায় প্রথম গেছি, ঠিক আছে, প্লাস যে ঘটনাটা ঘটেছে সেটা 3 তলার অন্যান্য মেয়েরা ফিল করতে পারলেও ঘটনাটা যে জায়গাটায় ঘটেছিল, আমি সেই জায়গাটাতেই থাকতাম, মেবি আমি হয়তো সেই বেডটাতেই ঘুমাতাম যেই টাইমে ওই ছেলেটা ওই বেডটাতে ঘুমাতো। বুঝতে পারছি। এবং ব্যাঙ্গালোরে শুধু মানে আমি তোমাকে যেটুকুনি বর্ণনা দিলাম, তাছাড়া আমার সাথে ঘটেছে ঘটনা, মানে যেই ঘটনা সূত্রপাতে এই ঘটনাগুলো বললাম যে এরকম গ্রেভিয়ার্ডের উপরে ফ্ল্যাট তৈরি হয়েছে, আমি ওরকম একটা ফ্ল্যাটে ছিলাম 3টে মাস। আমরা তোমার এই ঘটনাগুলো শুনলাম, ঠিক আছে, যদি তোমার এই ঘটনাগুলো, ব্যাঙ্গালোরের ঘটনাগুলো আমাদের কিউরিও ফাইটার অডিয়েন্স শুনতে চায়, আমি ডেফিনেটলি নিয়ে আসবো। আর নন্দিনী, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। সাবধানে থাকো, ভালো থাকো, এটাই বলতে চাই। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ।
এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আপনার ঘটনাও আমাকে জানাতে পারেন, ডেফিনেটলি আপনার ঘটনা জানান। আপনার ঘটনা জানার জন্য কিন্তু আমি ওয়েট করে রয়েছি। হোয়াটসঅ্যাপ করুন আপনার ঘটনা জানাতে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটের এরকম আরও দুটি ঘোষলি কল রেকর্ডিং শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। কিউরিও ফাইট প্রেজেন্টস ঘোষলি কল রেকর্ডিং, a horror audio documentary by কৌস্তভ কুমার। এবার ভয় পাবে